আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা দেখব সেটা হচ্ছে জয়কলির পদার্থবিচিত্রা বইটি থেকে ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 2, দ্যাট ইজ স্থির তড়িৎ অর্থাৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি? যে ইলেকট্রিসিটিটা আমরা হচ্ছে কি ট্রান্সপোর্ট করতে পারবো না, যে ইলেকট্রিসিটিটা হচ্ছে কি থাকবে, স্থির থাকবে। ঠিক আছে, যেমন ধরো এই যে আমি রাবিং করতেছি, ঠিক আছে, এই যে আমি চুল রাবিং করতেছি, ঠিক আছে, তার মানে চুল রাবিং করলাম, এই যে একটা ফ্রিকশন হলো, এই ফ্রিকশনের এখানে কিন্তু একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি ক্রিয়েট হলো, রাইট? ঠিক আছে, তাহলে আমরা কিন্তু জিনিসটা বুঝতে পারলাম। এখন স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা কি আমি আবিষ্কার করছি? ডেফিনেটলি নট, কারণ আমার তখন জন্মই হয় নাই। ঠিক আছে, খ্রিস্টপূর্ব 6000 মধ্যে। সো সেখানে দেখো যে স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা আসলে কিভাবে আসছে, তারপর তার ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে যে বিভিন্ন বিজ্ঞানী যে ডেভেলপমেন্টটা করলো, এটা কিভাবে করলো, তারপর ওইখান থেকে আমরা আসলে কিভাবে আমাদের অ্যাপ্লাইড ফিল্ডে নিয়ে আসতে পারি, কিভাবে আমরা অ্যাপ্লাইড ফিজিক্সে নিয়ে আসতে পারি, অ্যাপ্লাইড ফিজিক্স থেকে কিভাবে আমরা বাস্তব সমস্যা সমাধান করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আসলে কিন্তু এই চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছে। ঠিক আছে, যেমন ইলেকট্রন প্রোটনের মধ্যে যে আকর্ষণটা, তারপর হচ্ছে তার ইলেকট্রিক ইন্টেন্সিটি কি হবে, মানে তীব্রতা কি হবে, তারপর হচ্ছে কি তার ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র কি হবে, তারপর হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল অর্থাৎ তড়িৎ বিভব কি হবে, তারপর ইলেকট্রিক ডাইপোল, ঠিক আছে, ইলেকট্রিক ডাইপোল, তারপরে হচ্ছে তোমার তড়িৎ দ্বিমেরুর জন্য তোমার ফোর্স কেমন হবে, তড়িৎ দ্বিমেরুর জন্য ইন্টেন্সিটি কেমন হবে, তার হচ্ছে বিভব কেমন হবে। সো এই জিনিসগুলো নিয়ে আসলে আলোচনা। ঠিক আছে, এবং এই চ্যাপ্টারটা থেকে কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ারে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কোশ্চেন এসেছে, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেমন কোশ্চেন এসেছে সেইভাবে কিন্তু আমাদের এই জয়কুলের পদার্থ বিচিত্রা বইটিতে জিনিসগুলো দেয়া আছে। ফার্স্টে আমরা কিভাবে বইটি সাজিয়েছি, আসলে এখানে বইটি সম্পর্কে যারা কাজ করেছে, বইটি নিয়ে যারা কাজ করেছে তারা অনেক মেধাবী স্টুডেন্ট প্লাস অনেক মেধাবী টিচার, অনেক টিচারও কিন্তু এখানে এই বইটিতে কাজ করেছে। সো তারা কি করলো যে ফার্স্টে হচ্ছে তোমার 1 নাম্বার এবং 2 নাম্বারের জন্য যেই সব থিওরিগুলো লাগবে সেগুলো কিন্তু এখানে প্রোভাইডেড দেয়া আছে। তারপরে হচ্ছে ওরা টাইপ ওয়াইজ সমাধান করছে। তো আমি ফার্স্টে থিওরিটিক্যাল কথাগুলো খুব বেশি বলবো না, তোমরা একটু বই থেকে দেখে নিও। আমি হচ্ছে চলে যাচ্ছি খুব ছোট করে, আমি জাস্ট তার যে সিগনিফিকেন্সটা কিভাবে আসলে ডেরিভেশন হলো সেই ডেরিভেশনটা একটু দেখাচ্ছি। যেমন দেখো বিদ্যুতের অস্তিত্ব, বিদ্যুতের অস্তিত্ব কে প্রমাণ করে? বিদ্যুতের অস্তিত্ব কিন্তু প্রমাণ করে সর্বপ্রথম থেলিস। ঠিক আছে, তাহলে বিদ্যুতের অস্তিত্ব প্রমাণ করে হচ্ছে থেলিস। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো দুটি বস্তুর ঘর্ষণে বিদ্যুৎ উৎপন্ন হয়, এই জিনিসটা আসলে উদ্ভাবন করছে যে আসলে সর্বপ্রথম ম্যাগনেট দেখছে, ডাক্তার গিলবার্ট। ঠিক আছে, যে পৃথিবীতে আসলে একটা চৌম্বক ক্ষেত্র, হ্যাঁ, সো এই জিনিসটা আসলে সেই সর্বপ্রথম ফিল করে ডাক্তার গিলবার্ট। ঠিক আছে, তো উনি সর্বপ্রথম দেখলো যে ঘর্ষণের ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো বিন্দু চার্জের জন্য সূত্র, বিন্দু চার্জের জন্য সূত্র হচ্ছে কি, যে এখানে একটা চার্জ এখানে একটা চার্জ, তাদের মধ্যকার যে ফোর্স, তাহলে এই ফোর্সটা সম্পর্কে কে সূত্র দিয়েছে? এই ফোর্সটা সম্পর্কে সূত্র দিয়েছে হচ্ছে কুলম্ব। তাহলে এটা হচ্ছে কি কুলম্বস ল। ঠিক আছে, ওকে, কুলম্বস ল। আচ্ছা, তারপর দেখো বিদ্যুৎ সংক্রান্ত মতবাদ, বিদ্যুৎ সংক্রান্ত মতবাদ কে দিয়েছে? যেমন ফ্যারাডে, সি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি। ঠিক আছে, তার ক্যাপাসিটেন্স কি হবে না হবে এগুলো সম্পর্কে কিন্তু তোমার ধারণা দিয়েছে ফ্যারাডে। ফ্যারাডে ধারণা দিয়েছে। তারপরে দেখো বেতার তরঙ্গ উদ্ভাবন, বেতার তরঙ্গ উদ্ভাবন কে করেছে? ম্যাক্সওয়েল। ইটস নট হচ্ছে ব্যাটসম্যান ম্যাক্সওয়েল, ঠিক আছে, এটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তাহলে ম্যাক্সওয়েল, তাহলে আমরা এই জিনিসগুলো জেনে গেলাম, এবং এইরকম আরো অনেক ইনফরমেশনের সমন্বয় কিন্তু জয়কুলের পদার্থবিচিত্রা বইটিতে দেওয়া আছে। তোমরা কি করবে, একটু জিনিসগুলো পড়ে নেবে, যাতে করে তোমাদের তো অবশ্যই এইচএসসি পরীক্ষাতে হেল্পফুল হবেই, পাশাপাশি কিন্তু তোমাদের এডমিশনও তোমরা অনেকখানি এগিয়ে থাকবে। তারপরে দেখো যে আমরা যে এই যে রাবিং করলাম, আমি আসলে কার সাথে কাকে রাবিং করব, এরকম কিন্তু একটা সিরিজ দেয়া আছে বইটিতে, তোমরা হচ্ছে দেখে নিও যে উপরের দিকে যারা থাকে আর নিচের দিকে যারা থাকে তাদের মধ্যে তোমার যে ঘর্ষণ, ওই ঘর্ষণ হলে কি হয়, যেমন ফ্লানেল আর হচ্ছে ইবনেট। ঠিক আছে, তাহলে ফ্লানেলের কিন্তু ইলেকট্রন আসক্তি কম, ইবনেটের ইলেকট্রন আসক্তি বেশি। সো দ্যাটস ওয়াই ফ্লানেলের ইলেকট্রন আসক্তি কম, দ্যাট ইজ ফ্লানেল ধনাত্মক, ইবনেট ঋণাত্মক। ঠিক সিমিলার কেসে কাচ এবং রেশমের মধ্যে কাচ ধনাত্মক, রেশম হচ্ছে ঋণাত্মক। বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে তোমাকে একটু জিনিসটা জানতে হবে, যেটা হচ্ছে কার সাথে কাকে ঘষাঘষি করলে কি হচ্ছে, তোমার ইলেকট্রন আসক্তি কার থেকে কার মধ্যে যাচ্ছে। ঠিক আছে, মানে রাবিং করলে কার থেকে কার মধ্যে যাচ্ছে, এটা তোমাকে একটু জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যখন হচ্ছে নিউটনীয় ফিজিক্স পড়ি, তখন কিন্তু যখন রাবিং হয় তখন কিন্তু তার মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স ক্রিয়েট হয়। ঠিক আছে, তাহলে এটা একটু বলে রাখলাম। এখন দেখো আমরা চলে যাচ্ছি টাইপ ওয়াইজ কিছু প্রবলেমে। ঠিক আছে, আমি ফার্স্টে হচ্ছে সবগুলো ফর্মুলা নিয়ে একটু আলোচনা করি, তারপরে হচ্ছে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিসে চলে যাব। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্টে যদি আমরা হচ্ছে বিন্দু চার্জের জন্য দেখি, ঠিক আছে, আমি জানি
কুলম্বস ল আমাকে কি বলেছে, কুলম্বস ল আমাকে বলেছে এটা হচ্ছে প্লাস, এটা ধরো প্লাস দুইটা, তাহলে এটা Q2 Q1 দ্যাট ইজ F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট K ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। এখন দেখো বিষয়টা, তুমি যখন 9 10 এ ছিলে তখন কিন্তু তুমি এখানে সি একটা কনস্ট্যান্ট দিয়ে শিখেছো, কারণ কি এটা হচ্ছে তুমি তখন বলে দিয়েছো যে কুলম্বস কনস্ট্যান্ট, কিন্তু এখানে সেটা বলতে পারবা না। এখানে শুধুমাত্র সি তুমি তখনই লিখতে পারবা ইফ কে ইকুয়াল টু 1 হয়, ঠিক আছে? তাহলে এখানে কে এর সিগনিফিকেন্সটা কি? কে এর সিগনিফিকেন্সটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে? ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা কেমন দরকার হয়, কেন দরকার হয়? কারণ আমরা যে সব সময় এয়ার মিডিয়ামে ফোর্স বের করব, জিনিসটা আসলে এরকম না। যে কোনো মিডিয়াম থাকতে পারে, তখন আমাদের এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা লাগবে, যে ওই মিডিয়ামের তোমার যে পরাবৈদ্যুতিক যে ধ্রুবক সেটা আসলে আমাদের জানতে হবে। যেমন পানির মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 80, ঠিক আছে? যেমন হচ্ছে এয়ার মিডিয়ামে পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 1। সো এরকম যেই চারটা, এই চারটা কিন্তু তোমাদের একটু জানা থাকতে হবে, বিকজ এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তাহলে হিউম্যান বডিটা জানবা, পানিরটা জানবা, তারপর হচ্ছে তামারটা জানবা। সো এই 3-4টা জানলেই মোটামুটি হয়ে যাবে। তারপরে দেখো, আমি জানি যদি আমার এখানে তোমার মাস দেয়া থাকে, সে ইলেকট্রন মাস, তাহলে কিন্তু আমি এমজিও বলতে পারবো। তাহলে এমজি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কে Q1 Q2 বাই ডি স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটা বিষয় দেখো, এখানে যদি আমি কুলম্বস কনস্ট্যান্ট দিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে কুলম্বস কনস্ট্যান্টের ইউনিটটা বের করতে কিন্তু মাঝে মাঝে আমরা একটু ঝামেলায় পড়ে যাই। তো ঝামেলার কোনো দরকার নাই, আমি একটু চিন্তা করে দেখি যে এখানে আমার কি এফ, এফ এর ইউনিট কি নিউটন, ঠিক আছে? ডি, ডি মানে কি দূরত্ব, দূরত্বের ইউনিট কি মিটার স্কয়ার। তাহলে এখানে হচ্ছে সি, আর এখানে চার্জ, চার্জ মানে কি, চার্জ মানে হচ্ছে কুলম্ব, ঠিক আছে? তাহলে কুলম্ব ইনটু কুলম্ব। তাহলে আমি কিন্তু এখানে কুলম্বস কনস্ট্যান্টের যেই ইউনিট পেয়ে যাচ্ছি n m স্কয়ার c ইনভার্স 2, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো কুলম্বস কনস্ট্যান্টের সাথে কিন্তু তোমার এই যে ভেদনযোগ্যতা মানে এপসাইলন নটের ইউনিটটা একটু মিলে যায়, ঠিক আছে? তাহলে এপসাইলন নটের ইউনিটটা যদি মিলে যায়, তার মানে কি এটার উল্টাটা হয়ে যাবে। তাহলে এপসাইলন নট ইকুয়াল টু 8.854 ইনটু 10 ইনভার্স 12 c স্কয়ার n ইনভার্স 1 m ইনভার্স 2, ঠিক আছে? জাস্ট এভাবে মনে রাখলে কিন্তু তুমি দুইটা ইউনিট জেনে যাচ্ছ, এবং ডেফিনেটলি এই ইউনিটটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, আমি যদি এই ফোর্সের সাথে আমি যদি ম্যাগনেটিক ইলেকট্রিক ইন্টেন্সিটিকে রিলেট করতে যাই, তাহলে কিন্তু আমি আরেকটা ফর্মুলা জানি, দ্যাট ইজ F ইকুয়াল টু QE, দ্যাট ইজ F ইকুয়াল টু QE। ওকে, তাহলে এখানে আমরা কিছু ফর্মুলা দেখে ফেললাম। তারপরে দেখো, তারপরে যদি তুমি তাকাও যে E ইকুয়াল টু আমরা জানি 1/4 পাই এপসাইলন নট কে ইনটু Q বাই R স্কয়ার, ঠিক আছে? এখানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যদি সেম পরিমাণ চার্জ থাকে, যদি সেম পরিমাণ চার্জ থাকে, তাহলে কিন্তু তাদের সংযোগ রেখার কোনো একটা বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, ঠিক আছে? আর যদি চার্জটা সেম পরিমাণ এবং সেম, আমি আবার বলি, যদি চার্জটা সেম হচ্ছে চার্জে চার্জিত থাকে, তাহলে তাদের সংযোগ রেখার কোনো একটা বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। যদি চার্জটা সেম চার্জে চার্জিত না থাকে, মানে ধনাত্মক বা ঋণাত্মক থাকে, তখন হচ্ছে সে ধরো এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে যদি প্লাস ইজ গ্রেটার দেন মাইনাস হয়, তাহলে প্রাবল্যের যে লাইনটা যেখানে শূন্য হবে, সেখানে হচ্ছে মাইনাস থেকে এক্স দূরত্ব দূরে। তুমি এরকম করে অঙ্কটা করে ফেলতে পারবে, এটা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আবার যদি সেম কেসটা, এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, যদি এরকম হয় প্লাস ইজ লেস দেন মাইনাস, তখন তুমি যেটা করবে প্লাস থেকে এক্স ডিসটেন্স বামে ধরবে, ঠিক আছে? তাহলে দেখো যে মাইনাসের জন্য তার যে এর ফর্মুলাটা আসবে 1/4 পাই এপসাইলন নট q বাই x স্কয়ার, কিন্তু এই প্লাস চার্জের জন্য তার যে এর ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট k ইনটু q বাই d প্লাস x স্কয়ার, বিকজ হিয়ার ইজ দ্য d, distance between two charges. Okay, now তুমি তখন ক্যালকুলেশন করতে পারবে E1 equal to E2 ধরে, তখন তুমি ক্যালকুলেশন করে ফেলতে পারবে। বইতে কিভাবে করে দেয়া আছে, শাহজাহান তপন স্যারের বইতে ফার্স্টে হচ্ছে এই তাদের যে ইনফ্লুয়েন্স লাইন মানে তাদের যে সংযোগ রেখা, এখানে কিন্তু ফার্স্টে ধরে ফেলছে, ধরে কি করছে তারপর প্লাস মাইনাস নিয়ে ক্যালকুলেশন করে করছে, ঠিক আছে? এখন এটা হয়তো বা তোমাদের কাছে সহজ লাগতে পারে, বাট আমি আসলে এইভাবে মনে রাখি যে যেই চার্জটা কম হবে, ঠিক আছে, যেই চার্জটা কম হবে তার থেকে আমি x দূরত্ব দিয়ে দেব দূরে, ঠিক আছে? এবং সেটা হচ্ছে বাইরে তাদের সংযোগ রেখার মধ্যে
থাকবে না, ঠিক আছে? আমি এভাবে মনে রাখি। তাহলে দেখো ই এর ফর্মুলা কিন্তু তোমরা জেনে গেলে, ঠিক আছে? তারপরে আসো হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। ইলেকট্রিক পটেনশিয়াল কি? ভি। তাহলে ভি ইকুয়াল টু কি আমরা জানি? ডব্লিউ বাই কিউ। তাহলে অসীম থেকে এক একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় সেটাকে আমরা কি বলবো? বিভব বলবো, ঠিক আছে? তাহলে এভাবে মনে রাখা যায়, বা তুমি যদি এই সূত্রটা মনে রাখো তাহলে হবে কিউ বাই আর, ঠিক আছে? তাহলে আমরা এইখানের এই ফর্মুলাটা দেখে কিন্তু আমরা আরেকটা জিনিস রিলেট করতে পারি, ভি ইকুয়াল টু ই আর অথবা ই ইকুয়াল টু মাইনাস ডিডি আর অফ ভি, ঠিক আছে? তাহলে তুমি ভি এর এই ফর্মুলাটা বসালে দেখবে অটোমেটিক এটা চলে আসতেছে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের 2 মার্কসের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যদি সমন্বিত ভর্তি পরীক্ষা হোক বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হোক, এটা হয়তো বা দিতে পারে, কারণ এটা ক্যালকুলেটর ছাড়া 2 মার্কের জন্য খুব ভালো কোশ্চেন, যে প্রুভ দ্যাট ই ইকুয়াল টু মাইনাস ডিডিআর অফ ভি। তখন তুমি এটা করে ফেললে। তাহলে দেখো ভি এর ফর্মুলা তুমি জেনে গেছো, ই এর ফর্মুলা জেনে গেছো। এখন যদি তুমি ইলেকট্রিক ডাইপোলে চলে যাও, যে ইলেকট্রিক ডাইপোল কি বলেছে, ঠিক আছে? ইলেকট্রিক ডাইপোল আমাদেরকে বলেছে ইলেকট্রিক ডাইপোল। আচ্ছা, আরেকটা বিষয় বলে নেই, যদি তোমার সার্কুলার জিনিস থাকে, সার্কুলারের যদি তোমার হচ্ছে এক্স ডিস্টেন্স দূরে বিভব বের করতে বলে, এক্স ডিস্টেন্স দূরে বিভব বের করতে বলে, তাহলে কিন্তু আমরা জানি যে গোলাকার পৃষ্ঠে বিভব তার পরিধির উপর যে বিভবটা থাকে সেটার সমান, ঠিক আছে? আচ্ছা, তাহলে গোলাকার পৃষ্ঠের অভ্যন্তরীণ বিভব ইকুয়াল টু গোলাকার পৃষ্ঠের বাইরের বিভবের সমান। তাহলে 1/4 পাই এপসাইলন নট কে ইনটু কিউ বাই আর, ঠিক আছে? এটা আমরা কখন লিখব? when x is less than r, আর যখন x is greater than r হবে তখন v equal to 1/4 পাই এপসাইলন নট k ইনটু কিউ বাই x, ঠিক আছে? এতটুকু মনে রাখলেই হবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখো আমরা যদি ইলেকট্রিক ডাইপোলে চলে যাই, ইলেকট্রিক ডাইপোলে কি থাকে? তোমার সেম পরিমাণ চার্জ থাকে, ঠিক আছে? বাট দুইটার চার্জ আসলে কি অপোজিট, ঠিক আছে? এটা যদি প্লাস কিউ হয়, সেম অ্যামাউন্ট অফ চার্জ উইথ মাইনাস কিউ, এবং তাদের ডিসটেন্সের যদি 12 দূরত্বে থাকে, তাহলে আমরা তাকে বলবো কি? ইলেকট্রিক ডাইপোল। তাহলে ইলেকট্রিক ডাইপোলের জন্য আমাদেরকে যেটা জানতে হয়, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট জানতে হয়, দ্যাট ইজ পি ইকুয়াল টু কিউ ইনটু 12। অনেকে তোমরা ভুল করে এটা কিভাবে লিখো? পি ইকুয়াল টু 2ql, এটাও লিখো অনেকে, ঠিক আছে? আবার অনেকে লিখো হচ্ছে পি ইকুয়াল টু কিউ টু, মানে এভাবে লিখো কিউ টু এল। সবগুলাই কিন্তু এটা কিন্তু রাইট, ঠিক আছে? এটা রাইট, বাট হচ্ছে এইটা রং। হ্যাঁ, এভাবে আসলে লেখা যাবে না, কারণ তাদের যে মধ্যবর্তী দূরত্বটা থাকে ওই দূরত্বটা আসলে খুব কম থাকে, এই কারণে এটা প্রকাশটা হচ্ছে 12 দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? ধরো 4 সেন্টিমিটার, দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব 4 সেন্টিমিটার, দ্যাট ইজ 2l ইকুয়াল টু হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে? 4 সেন্টিমিটার, নট 2l ইকুয়াল টু 2 ইনটু 4 সেন্টিমিটার, এটা কিন্তু না। বুঝতে পারছো? এটা কিন্তু পরীক্ষাতে লিখতে পারবা না। তাদের যে দূরত্বটা দেয়া থাকে, দূরত্বটাই হচ্ছে কিউ ইনটু 12 দেয়া থাকে। তারপর হচ্ছে কি, যে যদি নিজ অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে হচ্ছে কি বের করতে বলে? তার ইলেকট্রিক ইন্টেন্সিটি কত বের করতে বলে। তাহলে E ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কে, তাহলে 2p বাই r কিউব, আর এখানে v ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কে ইনটু p বাই r স্কয়ার, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে? 2p। হ্যাঁ, তাহলে এখানে 2p এর মানটা কিভাবে বের করবা? 2p, তাহলে 2 আর p এর মান হচ্ছে q টাইমস 2l, ঠিক আছে? এখানে যদি তুমি এরকম লিখে ফেলো 4ql, এরকম কিন্তু লেখা যাবে না, ঠিক আছে? তাহলে তোমার মান ভুল চলে আসবে। বুঝতে পারছো? তাহলে 2 আলাদা থাকবে, q ইনটু 12 কে গুণ করে তারপরে হচ্ছে তুমি কাজ করবা, ঠিক আছে? আলাদা করে তুমি হচ্ছে ইলেকট্রিক ডাইপোল বের করবা, বের করে তারপরে হচ্ছে ডাইপোল মোমেন্ট বের করবা। ক্লিয়ার? ওকে, ফাইন। তারপরে যদি লম্ব সমদ্বিখণ্ডকের উপর বলে দেওয়া থাকে, ঠিক আছে? লম্ব সমদ্বিখণ্ডকের উপর বলে দেওয়া থাকে, তাহলে জাস্ট হচ্ছে তোমার কি করতে হবে? ই এর মান 1/4 পাই এপসাইলন নট কে ইনটু পি বাই আর কিউ, ঠিক আছে? আর তখন ভি এর মান হচ্ছে 0। জাস্ট এতটুকু মাথায় রাখলেই হয়ে যাবে। ক্লিয়ার?
তারপরে দেখো ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে। ইলেকট্রিক ফ্লাক্স তোমাকে কি বলছে? ইলেকট্রিক ফ্লাক্স বলছে আমরা যে একটা সারফেস ক্রিয়েট করব, চিন্তা করব এই সারফেসের উলম্ব তলে ইলেকট্রিক ইন্টেন্সিটি যে হচ্ছে কম্পোনেন্ট থাকবে সেটার যে ডট প্রোডাক্ট সেটাকে আমরা কি বলবো? যে ইলেকট্রিক ফ্লাক্স বলবো। যেমন তুমি একটা সারফেস চিন্তা করলে, ঠিক আছে, এই সারফেসের যে পারপেন্ডিকুলার দিক হচ্ছে এইটা, মানে এটা, ঠিক আছে। এখন ইলেকট্রিক ইন্টেন্সিটিটা যাচ্ছে এই দিকে, তাহলে তাকে কি করতে হবে? তাকে ঘুরিয়ে তোমাকে এই পারপেন্ডিকুলার দিকে চিন্তা করতে হবে। ইফ দিস ইজ থিটা দেন phi equal to e s cos theta, ঠিক আছে। e s cos theta জাস্ট এভাবে মনে রাখলেই হবে। তাহলে চিন্তা করতে হবে কি এটা উলম্বের সাথে উৎপন্ন কোণ, মানে সারফেসের পারপেন্ডিকুলার দিকের সাথে। অনেক সময় কোশ্চেন পাজল করার জন্য এই হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল দেয়া থাকতে হবে, তখন দেয়া থাকবে, তখন তোমাকে কি করতে হবে? 90 থেকে মাইনাস করে তখন তুমি e s cos theta করে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যদি গাউসের ফর্মুলা দেখি, গাউস ল কি বলেছে? যে কোনো একটা আমি যদি ক্লোজ সারফেস চিন্তা করি, ওই সারফেসের যেই ইলেকট্রিক ফ্লাক্স হবে ফাই, ওই ফাই এর সাথে আমি যদি এপসাইলন নট গুণ করে দেই, তাহলে আমি ওই ক্লোজড সারফেসে কতটুকু চার্জ আছে সেটা আমি ম্যানেজ করতে পারবো, অর্থাৎ মেইনটেইন করতে পারবো এবং আমি জানতে পারবো, ঠিক আছে। তাহলে তোমরা জেনে গেলে যে গাউস ফর্মুলাটা কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে গাউস ফর্মুলা দিয়ে কিন্তু একটা অঙ্ক আছে, যে অসীম দৈর্ঘ্যের তারে, হ্যাঁ, দণ্ডাকৃতির তার, তখন সেই ক্ষেত্রে তোমার যে ই এর মানটা জানতে হয়, অসীম দৈর্ঘ্যের, এখানে ডট 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 গাউস ফর্মুলা, গাউস ল এর অ্যাপ্লিকেশন, ই ইকুয়াল টু 1/2 পাই এপসাইলন নট কে and lambda by r, ঠিক আছে। and lambda equal to একক দৈর্ঘ্যে আধান এর পরিমাণ, that is q by l, ঠিক আছে। তাহলে এটা যদি এরকম থাকে, এটা যদি হচ্ছে তোমার লেংথ দেয়া থাকে, ঠিক আছে, এই লেংথ হচ্ছে l, আর এখান থেকে মনে করো যে r ডিসটেন্সে তোমার ইলেকট্রিক ইন্টেন্সিটি বের করতে বললো, এবং এটা ইউনিফর্মলি চার্জড উইথ q, ঠিক আছে। তাহলে তোমাকে lambda equal to q by l করে নিতে হবে আগে, ঠিক আছে। তারপরে তুমি জাস্ট এই ফর্মুলাতে বসিয়ে দিলেই হবে। লাস্ট হচ্ছে কি ক্যাপাসিট্যান্স এন্ড ক্যাপাসিটর, ঠিক আছে। তাহলে ক্যাপাসিটর এন্ড ক্যাপাসিট্যান্স থেকে কিন্তু অঙ্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন ধারকের কাজ কি? ধারকের কাজ হচ্ছে শক্তি সঞ্চয় করে রাখা যে কৌশল, সেটা হচ্ছে ধারক, ঠিক আছে। দুটি সমান্তরাল পরিবাহী থাকবে এবং মাঝখানে অন্তরক পদার্থ দিয়ে যে পূর্ণ থাকবে সেটাকে আমরা কি বলবো? ধারক বলবো। তাহলে দেখো ধারকের ক্ষেত্রে যদি আমরা জানি c ইকুয়াল টু হচ্ছে q বাই v, ঠিক আছে। তাহলে ধারক এটা কিন্তু নাউন, আর ধারকত্ব হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ধারকত্ব আছে মানে ধারক হচ্ছে কি নাউন, সো ধারকের সংজ্ঞা পড়ে নেবে এবং ধারকত্বের সংজ্ঞা পড়ে নেবা। তাহলে c ইকুয়াল টু হচ্ছে q বাই v এবং এটার ইউনিট হচ্ছে ফ্যারাডে, ঠিক আছে, ফ্যারাড, ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে তোমাকে পিকো ফ্যারাড কত সেটা বলতে পারে, 1 pf কত, তারপর 1 nf কত, তারপর হচ্ছে 1 ফেমটো ফ্যারাড কত, ঠিক আছে। এগুলো হচ্ছে জেনে নিতে হবে। হ্যাঁ, ন্যানো ফ্যারাড হচ্ছে 10 ইনভার্স 9, পিকো ফ্যারাড হচ্ছে 10 ইনভার্স 12, 10 ইনভার্স 12, ন্যানো ফ্যারাড হচ্ছে 10 ইনভার্স 9, আর ফেমটো ফ্যারাড হচ্ছে 10 ইনভার্স 15। ওকে, তাহলে আমরা কিন্তু সেটা জেনে গেলাম। এখন যদি এরকম থাকে যে গোলাকার, তাহলে হচ্ছে c ইকুয়াল টু 4 পাই ইনটু এপসাইলন নট কে, শেষ হয়ে গেল। তারপরে যদি কি থাকে? সমান্তরাল থাকে। তাহলে দেখো যদি সমান্তরাল থাকে, তাহলে সমান্তরাল থাকলে কি হবে? এটার ডিসটেন্স যদি d হয় তাহলে c ইকুয়াল টু এপসাইলন নট কে a ডিভাইডেড বাই d, ঠিক আছে, জেনে গেলে। আচ্ছা, তাহলে ধারকটা আমি জেনে গেলাম। এখন ধারকের কি ওরিয়েন্টেশন আমাকে জানতে হবে। তাহলে ওরিয়েন্টেশন যদি আমি জানি, তাহলে আমি জানি সিরিজ কম্বিনেশনে কি হচ্ছে, জাস্ট রোধের উল্টাটা হয়ে যাবে, ঠিক আছে। সিরিজ কম্বিনেশনে হচ্ছে রোধের উল্টাটা হয়ে যাবে, আর প্যারালাল কম্বিনেশনে কি হবে, যেটা এর আগে সিরিজ রেজিস্ট্যান্সে ছিল সেটা এখন প্যারালাল কম্বিনেশন অফ ক্যাপাসিটরে হয়ে যাবে, দ্যাট ইজ C1 C2 C3। তাহলে আমি যদি তাদের মধ্যে একটা রিলেশন দেখি, তাহলে রিলেশনটা হচ্ছে CP বাই CS ইকুয়াল টু n স্কয়ার, দ্যাট ইজ CP ইকুয়াল টু n স্কয়ার টাইমস CS। তাহলে তুমি জেনে গেলে। ওকে, তাহলে দেখো যে ধারক তো তুমি আসলে এই যে তুমি ওরিয়েন্টেশন করলে, এখন কি ধারকের মধ্যে সঞ্চিত শক্তিটা আসলে কত হবে, তাহলে তুমি সঞ্চিত শক্তির মানও কিন্তু বের করতে পারো। কিভাবে বের করতে পারো? U ইকুয়াল টু হাফ
সি ভি স্কোয়ার অথবা কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c অথবা হাফ কিউ ভি। ঠিক আছে, এতটুকু জানা থাকলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তারপরে তুমি যদি দেখো যে তার একক আয়তনে তার সঞ্চিত শক্তিটা কত। ঠিক আছে, তাহলে তার একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ প্রাইম ইকুয়াল টু ইউ বাই ভলিউম। তাহলে ভলিউম কি এরিয়া ইনটু থিকনেস। যদি তোমার এরিয়া থিকনেস জানো তাহলে তুমি এই ফর্মুলাতে করতে পারবে, আর যদি না জানো তাহলে কিন্তু তুমি আরেকটা মজার ফর্মুলা জানো, হাফ এপসাইলন নট কে ইনটু ই স্কয়ার ইলেকট্রিক ইন্টেন্সিটি, অর্থাৎ তড়িৎ তীব্রতা। তাহলে তড়িৎ তীব্রতা দিয়েও কিন্তু তুমি এটা জানতে পারবে। অথবা যদি তোমার ইলেকট্রিক পটেনশিয়াল দেয়া থাকে তাহলে কিন্তু আমরা জানি V ইকুয়াল টু ইডি, দ্যাট ইজ E ইকুয়াল টু V বাই ডি। তখন কিন্তু আমার এই ফর্মুলাটা হয়ে যাবে হাফ এপসাইলন নট কে ভি স্কয়ার বাই ডি স্কয়ার। আন্ডারস্ট্যান্ড? তাহলে তুমি এটা জেনে গেলে অলরেডি এই চ্যাপ্টারের কি কি সূত্র আমাদের জানতে হবে সেটা আমরা জেনে ফেললাম, এবং কি কি থিওরি পড়তে হবে সেটা আমরা জয়কলির পদার্থবিদ্যা বই থেকে পড়ে ফেললাম। এখন আমরা যেটা করব যে ঢাকা ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসেছে। আসলে কোশ্চেন অ্যানালাইসিস কিন্তু সবগুলা ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং প্রশ্ন ব্যাংক সলভ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যেই জায়গায় পরীক্ষা দিতে যাও না কেন, যদি আলাদা আলাদা হয় তাহলে তোমাকে কি করতে হবে, ওই জায়গায় ভর্তি পরীক্ষার এক সপ্তাহ আগে তোমাকে প্রশ্ন ব্যাংক কিনে সলভ করতে হবে। আর জয়কলিতে কিন্তু প্রশ্ন ব্যাংকেও রয়েছে, সব ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক রয়েছে। তোমরা যদি এটা দেখে জয়কলির এই প্রশ্ন ব্যাংকগুলো একটু সলভ করে ফেলো তাহলে কিন্তু এডমিশনে চান্স পাওয়াটা ইজিয়ার হয়ে যাবে।